आज क्लास 10 তোমার আলো চ্যাপ্টারের প্রথম ভিডিও। আলো চ্যাপ্টারটা কিন্তু ক্লাস 10 খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমার মাধ্যমিকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। আর এই চ্যাপ্টারটা খুব কনসেপচুয়াল, মানে তুমি ভালোভাবে বুঝে যেতে হবে। এবং এই চ্যাপ্টারটাকে কিছু কিছু জিনিস আছে যেগুলো মাথায় ছবির মতো রাখতে হবে, মানে এই যে দর্পণ বা লেন্সের কিছু কিছু ব্যাপার আছে যেগুলো তোমার খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে প্রথম যেটা আছে, আলোর প্রতিফলক হিসেবে তোমার গলীয় তল। গলীয় তল তুমি ধরো একটা চামচ ভাবো, চামচের তোমার উপরের অংশটা কি মুখটা এরকম পারো, তাহলে এই দিকটা হচ্ছে বলা হয় উত্তল তল, আর এটা হচ্ছে অবতল। তাহলে উত্তল ইংরাজিটা হচ্ছে কনভেক্স, আর এটা হচ্ছে অবতল হচ্ছে কনকেভ। চকচকে অবশ্যই চামচটা হতে হবে, স্টিলের চামচ। তাহলে এই দিকের অংশটা মানে অবতল অংশটা যদি তোমার মুখের খুব কাছে নিয়ে আসো, তাহলে এইখানে যে প্রতিবিম্বটা তুমি দেখতে পাবে, দেখবে তোমার মুখের আকারের থেকে অনেক বড় এবং তোমার সোজা, অনেক বড় এবং সোজা। কিন্তু যদি এই চামচটাকে দূরে নিয়ে যাওয়া হয়, তাহলে অবতল এই দিকটা দেখতে হবে প্রতিবিম্বটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে এবং প্রতিবিম্বটা কিন্তু উল্টে যাচ্ছে। তাহলে অবতল যে অংশটা আছে এটাকে পরবর্তীতে অবতল দর্পণ বলবো। তাহলে অবতল দর্পণে তোমার প্রতিবিম্ব ছোট হয়, বড় হয়, আবার সোজা হয়, উল্টানো হয়। তাহলে কাছে আসলে কি হচ্ছে, প্রতিবিম্বটা বড় হচ্ছে এবং সোজা হচ্ছে, আর দূরে নিয়ে গেলে প্রতিবিম্বটা হয়ে যাচ্ছে ছোট এবং উল্টানো। কিন্তু উত্তল দর্পণ এই দিকটা যদি তোমার মুখের কাছে নিয়ে এসো, তাহলে প্রতিবিম্বটা কিন্তু তোমার মুখের আকারের থেকে ছোট হবে কিন্তু সোজা হবে। আবার যদি দূরে নিয়ে যাওয়া হয়, দূরে নিয়ে যাওয়া গেলে শুধু সোজায় থাকবে কিন্তু ক্রমশ ছোট হতে থাকবে। তাহলে এক্ষেত্রে সর্বদাই ছোট হয় প্রতিবিম্ব, এবং অনেক দূরে নিয়ে গেলে একসময় বিন্দুতে পরিণত হবে প্রতিবিম্বটা। আর অবতল দর্পণের ক্ষেত্রে কাছে আনলে প্রতিবিম্বটা মুখের থেকে বড় কিন্তু সোজা, আর দূরে নিয়ে গেলে প্রতিবিম্বটা ছোট হলেও কিন্তু উল্টানো। তাহলে এটা খেয়াল রাখতে হবে যে তোমার ধরো 3 রকম দর্পণ, সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ দেওয়া হলো, তুমি কীভাবে চিনবে সেটা হচ্ছে তোমার মুখের কাছে আনলে, খুবই কাছে আনলে যদি প্রতিবিম্বটা তোমার মুখের আকারের থেকে অনেক বড় এবং সোজা থাকে, তাহলে সেটা অবতল দর্পণ। প্রতিবিম্বটা যদি মুখের আকারের থেকে ছোট কিন্তু সোজা থাকলো, সেটা হচ্ছে উত্তল দর্পণ। আর প্রতিবিম্বটা যদি মুখের আকারের সমান এবং সোজা থাকে, সেটা হচ্ছে সমতল দর্পণ। মুখের আকারের সমান কিন্তু সোজা, সেটা হচ্ছে সমতল দর্পণ। এবারে যে উত্তল দর্পণ আর অবতল দর্পণ, এইখানে অনেক কিছু জিনিস জানার আছে। প্রথমে সেই ছবিগুলো আঁকি, তারপরে ডিপে ঢুকছি। প্রথমে আমি অবতল দর্পণ আর অবতল দর্পণের তার একটা ছবি আঁকছি। এই একটা অবতল দর্পণ। এবার অবতল দর্পণ ব্যাপারটা কি, অবতল দর্পণ একটা হচ্ছে গোলকের অংশ। গোলক বলতে কি, ধরো এইটা আমি যদি একটা গোলীয় তল ভাবি, গোল ভাবি, গোলাকার বৃত্তাকার আঁকছি, ছবি আঁকছি, দিয়ে একটা বৃত্ত ছিল, সেই বৃত্তের একটা অংশ আমি এরকম কেটে নিলাম। তাহলে ভেতরের দিকের অংশটা হচ্ছে কি অবতল। যে অংশটা একটা বৃত্ত ছিল, বৃত্তের এইখান থেকে এখানে আমি কেটে নিলাম, দিয়ে এই যে অংশটা পেলাম, এই ভেতরের দিকের অংশটাকে বলা হচ্ছে অবতল অংশ। তাহলে একটা গোলীয় তল যে গোলকের একটা অংশ, সে ভেতরের দিকের অংশটাকে বলা হচ্ছে অবতল। আবার যদি এই দিক থেকে এটা দেখি, এটা হচ্ছে কিন্তু উত্তল দর্পণ হয়ে যাবে, আর ভেতর দিক থেকে দেখলে এটা হচ্ছে অবতল দর্পণ। এবার এই যে গোলীয় তল, যে গোলীয় তলের যে গোলকের অংশ, মানে এটা তখন তার কী হবে, এইখান থেকে আলোটা কী হবে, প্রতিফলিত হবে। এইখান থেকে কোনো আলো আসলে এইখান থেকে প্রতিফলিত হবে, তাহলে এইটাকে কি বলবো তখন, কি প্রতিফলক তল। এবার এখানে কতগুলো জিনিস জানার আছে। গোলীয় দর্পণের, এটা হচ্ছে গোলীয় দর্পণ, তার প্রতিফলক তল এইটা, সেই গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দু, গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বলা হয় মেরু বা পোল। পোল বা মেরু, এটাকে পি দিয়ে লেখা হয়। এবার এই যে গোলাকার অংশটা আছে বা গোলীয় দর্পণের মধ্যবিন্দু যদি বলি, মধ্যবিন্দু এটা, এই মধ্যবিন্দুকে বলা হচ্ছে কি বক্রতা কেন্দ্র। মানে এই গোলীয় দর্পণের তোমার এই যে মধ্যবিন্দু, এটাকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার, এটাকে সি দিয়ে লেখা হয়। এবার গোলীয় দর্পণের মেরু
এবং বক্রতা কেন্দ্রের সংযোগকারী সরলরেখাকে আমি যদি বৃদ্ধি করি, মানে সংযোগকারী যে সরলরেখা মেরু, এটা মেরু, বক্রতা কেন্দ্র এটা মেরু, এই সংযোগকারী সরলরেখাকে বলা হচ্ছে প্রধান অক্ষ। এখানে আমি নাম দিচ্ছি এক্স এক্স ড্যাশ। তাহলে এখানে এক্স এক্স ড্যাশ হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। এইবার এটা প্রধান অক্ষ হলো। আর এই বক্রতা কেন্দ্র থেকে মেরুর যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। কারণটা হচ্ছে দেখো, এটা যদি একটা গোলকের কেন্দ্র হয় তাহলে এই যে দূরত্ব, এটাকে এই দিকে দূরত্বটা কি ব্যাসার্ধই বলবো। এই ব্যাসার্ধটার নাম হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে এর নাম বক্রতা কেন্দ্র সি দেওয়া হচ্ছে। তাহলে সিপিটা হচ্ছে এখানে কি বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। আর কতগুলো জিনিস আছে, এই যে ক্ষুদ্র উন্মেষযুক্ত, এখানে কৌণিক গোলীয় দর্পণ বলা হয়, ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণ। ক্ষুদ্র উন্মেষ বলতে কি বোঝায়, যদি কৌণিক উন্মেষ, গোলীয় দর্পণের কৌণিক উন্মেষ 10 ডিগ্রি বা তার কম হলে সেটাকে বলে ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণ। আর কি আছে, আর হচ্ছে ধরো এখান থেকে কোনো রশ্মি যাচ্ছে, কোনো রশ্মি যাচ্ছে, যে রশ্মিগুলো তোমার এই যে প্রধান অক্ষ, এই যে প্রধান অক্ষটা আছে, প্রধান অক্ষের কাছাকাছি যে রশ্মিগুলো, যেগুলো অর্থাৎ মেরুর খুব কাছাকাছি থাকে, তাদের বলা হয় উপাক্ষীয় রশ্মি। প্রধান অক্ষের কাছাকাছি যে সমস্ত রশ্মি থাকে তাদের বলে উপাক্ষীয় রশ্মি। আর যে সমস্ত রশ্মিগুলো প্রধান অক্ষ থেকে অনেক দূরে থাকে, অনেক দূরে থাকে, তাদের বলা হয় প্রান্তীয় রশ্মি, প্রান্তীয় রশ্মি। অবতল এবং উত্তল উভয় প্রকার দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বলতে কি বোঝায়। প্রথমে অবতল দর্পণটা বলবো, তারপর উত্তলটা বলছি। তাহলে অবতল দর্পণ এটা কি বলা হচ্ছে, মেরু। তো মেরু এটা হচ্ছে তোমার বক্রতা কেন্দ্র বলেছিলাম। তাহলে বক্রতা কেন্দ্র আর মেরুর সংযোগকারী সরলরেখা হচ্ছে কি প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ। এইবার তাহলে এটার নাম দিচ্ছি আমি, এটা তাহলে পি বলা হয়, পি মানে পোল, এটা সি। এবার প্রধান অক্ষের সমান্তরাল যদি কোনো রশ্মি যায়, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুলো প্রতিফলনের পর এই যে প্রতিফলিত প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি গেল, প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয়, ধরো এইখান দিয়ে, এখানেও যদি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি গেল, এই প্রতিফলনের পর এইখান দিয়েই যাবে, তাহলে এই যে বিন্দুটা পাওয়া গেল এটাকে এফ দিয়ে লেখা হয়, এটা বলা হচ্ছে ফোকাস বিন্দু। আর পিএফ এই দূরত্বটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব কিন্তু ছোট হাতে এফ দিয়ে লেখা হয়, সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। আর ফোকাস বিন্দু বলা হচ্ছে এফটাকে, মানে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর অবস্থিত যে বিন্দুতে মিলিত হয়, এই যে প্রতিফলনের পর এটা এই বিন্দুতে মিলিত হলে হচ্ছে এই বিন্দুটাকে বলা হচ্ছে ফোকাস বিন্দু। এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। এবার যদি উত্তল দর্পণ হতো, উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে, অবতল দর্পণের রশ্মিগুলো প্রতিফলনের পর এক জায়গায় মিলিত হয়ে যাচ্ছে। এবার উত্তল দর্পণের ক্ষেত্রে এটা ধরো প্রধান অক্ষের ছবি আঁকলাম, এটা ধরো পি, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এবার প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি এরম যাচ্ছে, এ প্রতিফলনের পর কিন্তু এই দিকে হবে না, এইটা প্রতিফলনের পর তোমার এটা যদি আমি এরম, এটা কেন করছি, এটা করার কারণ বলছি। এই রশ্মিটা গেল প্রধান অক্ষের সমান্তরাল, প্রতিফলিত হয়ে অপসারী রশ্মি হয়। এইখানে যেমন কি প্রতিফলিত হয়ে অভিসারী রশ্মি হওয়ার জন্য এক জায়গায় মিলিত হলো, এইখানে অপসারী রশ্মি হয়ে, এবার এটা কিন্তু এক জায়গায় মিলিত এক্স্যাক্ট হবে না, এটা মানে তোমায় দেখতে হবে যে মনে হবে এখান থেকে আসছে, এটাকে বলা হয় কি অপসৃত হচ্ছে। তাহলে এই যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে তাকে বলা হচ্ছে তোমার ফোকাস বিন্দু। তাহলে এখানেও আমি একটা ছবি যদি আঁকি, তাহলে এই যে ব্যাপারটা, তাহলে এইখানে গেল, আমি একটা পিছন দিকে টানবো, দেখবো যে বিন্দু থেকে আলোটাকে আসছে বলে তোমার এখানে যদি তাকাবো মনে হবে এখান থেকে আসছে, তাহলে এইখানে এটাকে বলা হচ্ছে ফোকাস বিন্দু। তাহলে এইখানে ক্ষেত্রে এই যে পিএফ এটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব, ছোট হাতের এফ। অবতল দর্পণের ক্ষেত্রে এটা। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মি প্রতিফলনের পর এক জায়গায় মিলিত হয়ে যাবে, সেই জন্য এই পরবর্তীতে দেখাবো যে অবতল দর্পণ কী হয়, সদ্বিম্ব গঠন করে। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মি প্রতিফলনের পর মনে হবে একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই তোমার উত্তল দর্পণ অসদ্বিম্ব গঠন করে। এবার সদ্বিম্ব অসদ্বিম্ব কী সেটা একটু পরে বলছি।
এইবার দেখো এইখানে তুমি ছবি দেখে বুঝতে পারছো যে এই যে অবতল দর্পণের ক্ষেত্রে বা উত্তল দর্পণের ক্ষেত্রেও এই যে দূরত্বটা আর এই দূরত্বটা কিন্তু তার অর্ধেক, তাহলে এখানেও তাই এই দূরত্বটা কিন্তু এই দূরত্বের অর্ধেক, সেটা আমি প্রমাণ করব। তাহলে এই দূরত্বটাকে বলা হয় ছোটো হাতের এফ বললাম, আর সিপিটাকে কি বললাম, বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। তাহলে এইটা প্রমাণ করতে দেয়, প্রমাণ করে যে উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রে আর সমান 2f, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দূরত্ব, এটা প্রমাণ করতে দেয়। বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব। তাহলে এই ছবি থেকে একটা জিনিস বুঝতে পারলে যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুলো প্রতিফলনের পর সর্বদা কোথা দিয়ে যাবে, মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যাবে। সেটা অবতল দর্পণ বা উত্তল দর্পণের ক্ষেত্রে একই ব্যাপার। আর একটা জিনিস জিনিস জেনে নাও, যে ধরো অবতল দর্পণের ছবিটা আঁকছি, ধরো কোনো রশ্মি, এটা ধরো সি করলাম, এটা এফ, যদি প্রধান অক্ষের মধ্য দিয়ে কোনো রশ্মি যদি মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়, এই এফের মধ্য দিয়ে যদি যায়, সে প্রতিফলনের পর কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল হবে। এই দুটো জিনিস তোমায় খেয়াল রাখতে হবে যেগুলো এখানে ছবি আঁকতে গেলে। দুটো জিনিস কি, একটা হচ্ছে আলোক রশ্মি যখন যদি প্রধান অক্ষের সমান্তরাল যায়, প্রতিফলনের পর মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে আলোক রশ্মি যদি মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যায় বা ফোকাসের মধ্যে দিয়ে যায়, এটা এফ, ফোকাসের মধ্যে দিয়ে যায়, প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালভাবে বেরিয়ে আসবে। এই দুটো ছবি তোমার যদি মাথায় কনসেপ্ট থাকে, তাহলে এখানে অনেক ছবি ছাপা কিন্তু ঠিকঠাক করে আঁকা যাবে। এবার আমি এই প্রমাণটা যেটা আছে সেই প্রমাণটা আমি করব। প্রমাণ করতে দেয় যে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো যে আর সমান 2f, তার মানে বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দূরত্ব। বক্রতা ব্যাসার্ধ মানে কোনটা, সিপি সমান 2 ইন্টু এফপি, এটা প্রমাণ। সিপি মানে বক্রতা ব্যাসার্ধ, 2 ইন্টু এফপি মানে হচ্ছে তোমার ফোকাস দূরত্ব। এবার তাহলে প্রথমে কি বলতে হবে, প্রথমে হচ্ছে ধরো এটা নাম দিলাম M1, প্রথমে বলবো M1 P M2 ক্ষুদ্র উন্মেষযুক্ত একটা অবতল দর্পণ। ক্ষুদ্র উন্মেষ কি এখনই বললাম। এ বি একটা রশ্মি অবতল দর্পণের বি বিন্দুতে আপতিত হয়ে বিডি পথে নির্গত হচ্ছে। বিডি পথে নির্গত হওয়ার পর মধ্যে ও প্রধান অক্ষকে এফ বিন্দুতে ছেদ করলো। তাই প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা কি বলে আমরা জানি, সেটা হচ্ছে মুখ্য ফোকাস। তাহলে এক্ষেত্রে আপাতন কোণ কোনটা হলো, আপাতন কোণ হচ্ছে কোণ এ বি সি, এটা হচ্ছে আপাতন কোণ। আর প্রতিফলন কোণ কত হচ্ছে, প্রতিফলন কোণ হচ্ছে কোণ এফ বি সি, এটা হচ্ছে প্রতিফলন কোণ। এটা আপাতন কোণ, এটা প্রতিফলন কোণ। এবার প্রতিফলনের সূত্র আমরা কি জানি, দুটো সূত্র আছে, যে আলোকরশ্মি যদি কোনো মাধ্যমে আপতিত হয় তাহলে আপতন কোণ আর প্রতিফলন কোণ কিন্তু সর্বদা সমান হবে। যেহেতু সূত্র অনুসারে তাহলে কি বলতে পারি, এই কোণ দুটো কিন্তু সমান। তাহলে কোণ এ বি সি সমান কোণ এফ বি সি, এটা কি অনুযায়ী, প্রতিফলনের সূত্র অনুসারে, প্রতিফলনের সূত্রানুসারে আপতন কোণ আর প্রতিফলন কোণ যেহেতু সমান, এইটা একটা বলতে পারি। আর একটা দেখো তোমার বলতে পারি যে যেহেতু এ বির সাথে সিপি সমান্তরাল, এপি সমান্তরাল সিপি, আর হচ্ছে বিসি হচ্ছে কি ছেদক, বিসি ছেদক, অতএব কোণ এ বি সি সমান কোণ এফ সিবি, এটা কি কোণ, এটা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ মানে এই দুটো সমান্তরাল, আর এটা ছেদক যেহেতু হয়ে যাচ্ছে বিসি ছেদক, তাহলে এইটা আর এইটা কিন্তু সমান। এবার যেহেতু দেখো এবিসির সাথে এফবিসি সমান, আবার এবিসির সাথে এফসিবি সমান, তাহলে এই দুটো তুলনা করে আমি বলতে পারি, যদি নাম্বারিং দিই 1 নম্বর, এটা 2 নম্বর নাম্বারিং দিলাম, তাহলে 1 ও 2 তুলনা করে, 1 ও 2 তুলনা করে কি বলতে পারি, কোণ এফ বি সি সমান কোণ এফ সি বি। তাহলে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হয়ে গেল, এই কোণটা আর এটা কিন্তু সমান হয়ে গেল। এবার এই যে যদি এরকম একটা ত্রিভুজ ভাবি, মানে এফ বি সি, তাহলে ত্রিভুজ এফ বি সি এর এই যে কোণ দুটো যেহেতু সমান, কোণ এফ বি সি সমান কোণ এফ সি বি,
তাহলে এই ত্রিভুজের এই দুটো, কোনো ত্রিভুজে যদি দুটো কোণ সমান হয় তাদের বিপরীত বাহুগুলোও কিন্তু কি সমান হয়। তাহলে এর বিপরীত বাহু কী হবে? CF। তাহলে CF, আর এই কোণটার বিপরীত বাহু হচ্ছে FB। তাহলে FB, তাহলে এই দুটো হচ্ছে কিন্তু সমান। তাহলে CF আর FB সমান। FB সমান হচ্ছে FP বলতে পারি, FB সমান FP বলতে পারি। কারণটা কি? এখানে রশ্মিটা যেটা নেওয়া হয়েছে এটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি এখনই কি বললাম, যে যেটা মেরুর খুব কাছাকাছি থাকে, তার মানে এইটা, এই বিটা পি এর খুব কাছাকাছি আছে, সেজন্য এইটা আর এটা সমান বলতে পারি উপাক্ষীয় রশ্মির জন্য। তাহলে FB সাথে CF সমান, আবার FBর সাথে FP সমান। তাহলে এর দুটো যদি তুলনা করে বলতে পারি তাহলে কী হবে? CF, এই দুটো তুলনা করলে এটার সাথে এটা সমান, আবার এটার সাথে এটা সমান, তাহলে এই দুটো সমান, তাহলে CF সমান FP। তাহলে CF আর FP সমান হয়ে গেল। এইবার আমি CP সমান কি বলতে পারি? CP সমান এই দুটো যোগফল, CF প্লাস FP। CP সমান CF প্লাস FP। এবার CF আর FP কি সমান? তাহলে আমি FP CF এর জায়গায় আবার একবার FP লিখতে পারি। তাহলে এই FP লিখবো, CF এর জায়গায় আবার একটা FP আছে, তাহলে 2FP হয়ে গেল। তাহলে CP সমান 2FP। তাহলে CP মানে হচ্ছে R আর FP মানে হচ্ছে F, তাহলে R সমান 2F। এইটা প্রমাণ হয়ে গেল। এটা কিন্তু ক্লাস 10-এ কিন্তু প্রমাণ অনেকবার এসেছে এবং আসে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে R সমান 2F প্রমাণ। এবার প্রমাণ করব উত্তল দর্পণের ক্ষেত্রে R সমান 2F। এটা একটা উত্তল দর্পণের ছবি। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রেও এই প্রমাণ করতে যায় অবতল দর্পণের মতনই R সমান 2F। তাহলে R সমান 2F, তাহলে Rটা কি? Rটা হচ্ছে এই PC, মানে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব কত? PF। এটা প্রমাণ করতে দেয়। তাহলে প্রথমে কি বলবো? M1 PM2 ক্ষুদ্র উন্মেষযুক্ত একটা হচ্ছে উত্তল দর্পণ। সেই উত্তল দর্পণের C হচ্ছে বক্রতা কেন্দ্র, F হচ্ছে ফোকাস বিন্দু। তাহলে তারপরে বলবো PF হচ্ছে ফোকাস দূরত্ব আর PC হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এইবার AB আলোক রশ্মি তোমার দর্পণের B বিন্দুতে আপতিত হয়ে BD পথে প্রতিফলিত হয়ে যায়। প্রতিফলিত হওয়ার, আর তাহলে এখানে আপতন কোণ কত কি হচ্ছে? আপতন কোণ সমান হচ্ছে কোণ ABN, এটা হচ্ছে আপতন কোণ। এবার আমরা কি জানি? আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয় প্রতিফলনের সূত্র অনুসারে। এইটা সমান আমি একবার লিখে দিচ্ছি, কোণ NBD। NBD এটা হচ্ছে প্রতিফলন কোণ, যেহেতু আপতন আর প্রতিফলন কোণ সমান হয়ে যায়। তাহলে এইটা আর এটা সমান। এবার ABর সাথে PC সমান্তরাল, AB সমান্তরাল PC। আর দেখো NBC এখানে কিন্তু ছেদক, বা CBN ছেদক, CBN ছেদক। তাহলে এটা সমান্তরাল আর এটা হচ্ছে ছেদক। তাহলে কি হবে? তাহলে কোণ ABN সমান কোণ FCB। দেখো এইটা আর এইটা এই একই রকম লাগছে, এইটা আর এটা সমান্তরাল, এইটা ছেদক। তাহলে এইটা আর এইটা, এই দুটো কোণ একই রকম, সেই জন্য বলে অনুরূপ। তাহলে FCB, কোণ FCB এটা কি কোণ? অনুরূপ কোণ। আবার কি? এই যে কোণটা, এই কোণটার সাথে এই কোণটা দেখো পুরো অপোজিটে, এই কোণটার সাথে এই কোণটা পুরো অপোজিটে। তাহলে কোণ NBD সমান কোণ FBC। এটা কি কোণ? বিপ্রতীপ কোণ, কারণ পুরো অপোজিটে আছে। এইবার এখানে একটা ব্যাপার দেখো, তাহলে ABN এর সাথে FCB সমান, আবার NBDর সাথে FBC সমান। তাহলে যেহেতু এই দুজন পরস্পর সমান, FBN আর NBD পরস্পর সমান, আবার কোণ ABN এর সাথে এর সমান, এর সাথে এর সমান, যেহেতু এরা সমান তাহলে এইটা দুজন পরস্পর সমান বলতে পারি। তাহলে এটা নাম্বার নিতে পারি 1 2 তুলনা করে পাই। তাহলে ওগুলো আমি অত লিখছি না, তোমরা ব্যাপারটা বুঝে নাও। তাহলে কোণ FCB সমান কোণ FBC।
তাহলে এফ সিবি এইটা আর এফ বিসি এইটা। তাহলে যদি একটা ত্রিভুজ ভাবি, এফ সিবি একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এফ সিবি এর যেহেতু দুটো কোণ সমান একটা ত্রিভুজ, তাহলে বিপরীত বাহুগুলো সমান হবে। তাহলে এর বিপরীত বাহু এফ বি, তাহলে এফ বি সমান এর বিপরীত বাহু এফ সি, এফ সি। তাহলে এফ বি আর এফ সি কিন্তু কী হয়ে গেল, সমান হয়ে গেল। এইবার এই যে এফ বি সমান বলতে পারি এফ পি, এফ বি সমান এফ পি কেন বলতে পারি, কারণ এফ বি এই যে রশ্মিটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি, এখনই বললাম যে মেরুর খুব কাছাকাছি থাকে। এবার তাহলে দেখো এফ বি সমান এইটা আর এফ বি সমান এইটা, তাহলে এই দুটো পরস্পর সমান, তাহলে এফ সি সমান কী বলতে পারি এফ পি, এফ সি সমান হচ্ছে এফ পি। তাহলে এবার পি সি সমান বলতে পারি পি সি সমান হচ্ছে পি এফ প্লাস এফ সি, পি এফ প্লাস এফ সি। এবার এফ সি আর পি এফ বা এফ পি দুটো সমান, তাহলে এইখানে আমি এফ সির জায়গাতে এফ পি লিখতে পারি বা পি এফ লিখলাম, তাহলে এটা প্লাস পি এফ, এফ সির জায়গাতে পি এফ লিখে দিলাম। এফ পি আর পি এফ একই ব্যাপার। তাহলে এফ সি সমান কী হয়ে গেল, টু পি এফ। তাহলে এফ সি মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর এই পি এফ মানে ফোকাস দূরত্ব 2 তাহলে এটা এফ হয়ে গেল। তাহলে আর ইকুয়াল টু 2f, এটা হচ্ছে তোমার উত্তল দর্পণের ক্ষেত্রে আর ইকুয়াল টু 2f প্রমাণ করতে দেয় না।